নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো বারো নিয়ে অনন্যার সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ে উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। লোকসভা নির্বাচনের আগামীকাল শেষ দফার সপ্তম দফার আগেই আবারও শিরোনামে উঠে এলো ভাঙড় এবং পঞ্চায়েত নির্বাচনের সময়ও একাধিকবার উত্তপ্ত হয়েছিল ভাঙড়। এবার দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে বাড়ি ফেরার সময় তাদের ওপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় মোট 5 জন গুরুতর আহত হয়েছেন। ফের শিরোনামে ভাঙড়, তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। প্রচার শেষ করে তারা বাড়ি ফিরছিলেন আর সেই সময় বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে উঠছে। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। একদমই, এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ভাঙড় যে ভাঙড়েই রয়েছে, লোকসভা নির্বাচনের শেষ দফার একদিন আগেও সেই ছবি সামনে এলো। আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনেও বারবার উত্তপ্ত হয়েছিল ভাঙড়। ঠিক কি অভিযোগ সামনে আসছে এবং আইএসএফও পাল্টা কি অভিযোগ করছে? একেবারে ভাঙড়েই আছে। জানিয়ে রেখেছি, ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের বানিয়াড়া এলাকায়, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা যখন দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিল, সেই সময় তাদের উপর বোম মারার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। এই বোম বিস্ফোরণের ফলে কিন্তু ওখানে 5 জন আহত হয়, একজন শিশু সহ মোট 5 জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ার পরে ঘটনাস্থল বানিয়াড়াতে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ এবং আহত ব্যক্তিদের দেখতে রাতেই হসপিটালে ছুটে যান ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। সেখান থেকে তাদের অবস্থার অবনতি হয়, তাদের রাতেই কিন্তু কলকাতার সরকারি হসপিটালে রেফার করা হয়। তবে ক্যানিংপুরের বিধায়ক রাতে এখানে আসার পরেই তিনি সরাসরি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছেন। কারণ হিসেবে জানাচ্ছেন যে কালকে নওশাদ সিদ্দিকীর এখানে একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। একদমই জাহাঙ্গীর, পরবর্তীতে আসছে, তুমি সঙ্গে থাকো। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলছেন এই ঘটনায়, তার কি অভিযোগ আপনাদের শোনাই। দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। ভাঙড়ে ফের উত্তপ্ত ভাঙড়, অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের উত্তরকাশী থানার বানিয়ারা এলাকার ঘটনা। সেখানে তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে বাড়ি ফেরার সময় বোমা মারা হয় বলে অভিযোগ সামনে আসছে। ঘটনায় মোট 5 জন গুরুতর আহত। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা ঘটনাস্থলে তিনি যান এবং নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির দাবিও তুলেছেন তিনি। তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠে আসছে আইএসএফ এর বিরুদ্ধে। আর এই ঘটনায় ইতিমধ্যেই মোট 5 জন গুরুতর আহত, তাদের জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। জাহাঙ্গীর, আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? আইএসএফ এর দিকে আঙুল, তিনি যেটা দাবি করছেন যে নওশাদ সিদ্দিকীর কালকে ভাঙড়ে একটি রাজনৈতিক কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে এসে বক্তব্য দেওয়ার পরেই আইএসএফ কর্মী সংস্থা তারা উচ্ছৃঙ্খলভাবে এই সমস্ত ঘটনা। বিগত দিনেও কিন্তু তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটিয়ে বা তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করার ফলে এই সমস্ত দায়ভার কিন্তু আইএসএফের পক্ষে দিচ্ছে। মানুষ তারা বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেসে ভোট দেবে এবং যে চক্রান্ত যে করছে, চক্রান্ত সঠিক জবাব মানুষ দেবে। পাশাপাশি প্রশাসনের কাছে সঠিক তদন্তের জন্য আবেদন জানান এই যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী। একদমই জাহাঙ্গীর, পরিস্থিতির দিকে অবশ্যই নজর থাকবে, কারণ আগামীকাল সপ্তম দফার ভোট রয়েছে। একদম শেষ দফার ভোট যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভা, যা ইতিমধ্যে আইএসএফ এর দখলে। আর সেখানেই যে অভিযোগ সামনে আসছে, আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের লক্ষ্য করে মারধরের অভিযোগ সামনে আসছে।
তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, 5 জন ইতিমধ্যেই আহত হয়েছেন এই ঘটনায়। বোমা মারার অভিযোগ, তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, জেরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। একদমই, এবং পাশাপাশি আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ রাত পোহালেই সপ্তম ও শেষ দফার ভোট। গোটা দেশের পাশাপাশি নজর থাকছে এ রাজ্যের 9টি কেন্দ্রে। অরণ্যার সপ্তম দফায় মোতায়েন রয়েছে 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করা হয়েছে 33,293। কোনো বুথে ওয়েবকাস্টিং বন্ধ থাকলে হবে না ভোট। শেষ দফার আগে কড়া সিদ্ধান্ত কমিশনের। আগামীকাল দেশের পাশাপাশি এ রাজ্যের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। সকাল থেকে বিভিন্ন ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা। সেখানে ভোটের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সেগুলি কিন্তু সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর সেগুলো বেলা বাড়তেই নিয়ে যাওয়া হবে বুথের উদ্দেশ্যে। অন্যদিকে সপ্তম দফায় যাতে কোনো রকম অশান্তির সূত্রপাত না হয়, 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ দফার ভোট এ রাজ্যে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যেরকম মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে 33,293। এবং কোনো বুথে ওয়েবকাস্টিং বন্ধ থাকলে ভোট হবে না। শেষ দফার ভোটের আগে কিন্তু যথেষ্টই তৎপর নির্বাচন কমিশন। ডিসিআরসিগুলোতেও যে ছবি আপনাদের সকাল থেকে তুলে ধরছিলাম, বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলো জেলার পাশাপাশি শহর কলকাতায়, সেখানেও চূড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়েছে। একদমই ভাস্বতী, শেষ দফা নির্বাচনের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে কমিশনের তরফে। আগামীকাল সপ্তম দফার অর্থাৎ শেষ দফার নির্বাচন রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণে শেষ দফার নির্বাচন রয়েছে। তার আগেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে কমিশনের তরফে। সপ্তম দফায় মোতায়েন করা হয়েছে 987 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। একদমই, রাজ্য পুলিশের যে বাহিনী মোতায়েন করা হয়েছে 33,293। এবং কোনো বুথে যদি ওয়েবকাস্টিং বন্ধ থাকে তাহলে ভোট হবে না। শেষ দফার আগে কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। 1 জুন সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। শেষ দফার নির্বাচন শনিবার। 9টি কেন্দ্রে রয়েছে ভোট। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের নির্বাচন রয়েছে। শনিবার সপ্তম ও শেষ দফার ভোট। বাংলার 9টি কেন্দ্রে ভোট গ্রহণ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 967 কোম্পানি। বারাসাত পুলিশ থাকছে 81 কোম্পানি, ব্যারাকপুরের পুলিশ 81 কোম্পানি, বারুইপুরে পুলিশ 160 কোম্পানি, বসিরহাটে পুলিশ 116 কোম্পানি, বিধাননগরে 69 কোম্পানি এবং ডায়মন্ড হারবারে 110 কোম্পানি। অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলা, সেখানে 118 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশ এলাকা 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 9টি লোকসভা কেন্দ্রে কিউআরটি মোতায়েন করা হয়েছে 788 রাজ্য পুলিশ এবং 33,293 রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, নির্বাচন কমিশন শেষ দফার ভোটে কোনো রকম কোনো নিরাপত্তার খামতি রাখতে চাইছে না, সব মিলিয়ে কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, একেবারে তাই, কেননা সপ্তম বর্ষে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর যে বিন্যাস করা যায়, দেখা যাবে যে 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। তার মধ্যে কিন্তু বুথের নিরাপত্তার দায়িত্বের মধ্যে সেখানে 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া স্ট্যান্ডের নিরাপত্তা, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে ভোট ফলের জন্য। প্রথম থেকে ষষ্ঠ দফার যে নির্বাচন হয়েছে, সেখানে ভোট পরবর্তী কোনো রকম যদি ঘটনা ঘটে তা মোকাবিলা করার জন্য 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এছাড়া 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সমুদ্র নিরাপত্তার জন্য। এই যে 9 সেপ্টেম্বর আগামীকাল নির্বাচন হবে, তাতে যে 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বুথের নিরাপত্তার দায়িত্ব, তার মধ্যে সবচেয়ে বেশি পুলিশ জেলা যদি তাহলে সবচেয়ে কেন্দ্রীয় বাহিনী থাকছে 160 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বারুইপুর পুলিশ জেলাতে। এছাড়া পুলিশ জেলাতে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ড হারবারে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সুন্দরবন জেলাতে সেখানে 160 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া বারাসাত জেলায় 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ব্যারাকপুরে 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরকমই বাহিনীর বিন্যাস নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এছাড়া কলকাতা পুলিশ এলাকায়, যেখানে কলকাতা একদমই সত্যসুন্দর। ধন্যবাদ জানাবো তোমার। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।
শনিবার সপ্তম ও শেষ দফার ভোট। এ রাজ্যে 9 কেন্দ্রে ভোট গ্রহণ। সপ্তম দফায় মোতায়েন 957 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে কমিশনের তরফে। আগামীকাল শেষ দফার নির্বাচন রয়েছে রাজ্যের 9 কেন্দ্রে। রাজ্য পুলিশের পাশাপাশি যেরকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, অন্যদিকে কোনো বুথে ওয়েবকাস্টিং যদি বন্ধ থাকে তাহলে শেষ দফার ভোট তা কিন্তু হবে না সেই বুথে, এমনটাই কিন্তু কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অর্থাৎ শেষ দফার ভোটে নিরাপত্তার দিকটা কিন্তু একেবারে পরখ করে নিচ্ছেন নির্বাচন কমিশন, এবং ডিসিআরসি সেন্টারগুলোতেও কিন্তু চূড়ান্ত ব্যস্ততার ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, একদম শেষ দফার নির্বাচন রয়েছে আগামীকাল, আর সেই নিয়ে সকাল থেকেই দেখছি ডিসিআরসি গুলোতে চরম ব্যস্ততা। এই মুহূর্তে তুমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে রয়েছো, সেখানে চিত্র কি দেখতে পাচ্ছ? দেখো, তোমরা দুজনেই যেমনটা বললে যে শেষ দফায় একেবারে শেষ বেলার চূড়ান্ত ব্যস্ততা, এবং সেই শেষ দফার প্রস্তুতি পর্ব যেখান থেকে শুরু হয় সেই শুরুর জায়গা অর্থাৎ ডিসিআরসি। আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার বিধানসভাতেই দাঁড়িয়ে রয়েছি ফকিরচাঁদ কলেজে, যেখানে এই ডায়মন্ড হারবার বিধানসভার যে বুথগুলি সেখানে 273টি বুথের মধ্যে 100টি যেখানে মহিলা পরিচালিত, সেখানকার যে ডিসিআরসি তা কিন্তু এখান থেকে ভোট সরঞ্জাম, ভোট সামগ্রী নিয়ে যেতে এসেছেন ভোট কর্মীরা। সকাল 10টা থেকে প্রায় এখানে ভিড় আসা শুরু হয়েছে কিন্তু, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে সেই সামগ্রী নিয়ে তারা এগিয়ে যাবেন নিজের বুথের দিকে। যেমনটা বরাবর চিত্র দেখা হয়ে থাকে ডিসিআরসি যেখানে এই ভোট সরঞ্জাম, ভোট সামগ্রীগুলি একত্রিত করতে আসেন ভোট কর্মীরা, তারা কিন্তু মিলিয়ে নেন কাগজপত্র, মেশিন। যদিও মেশিন বন্ধ, মেশিন যখন খোলা হবে বুথে তখনই তার চেহারাটা বোঝা যাবে। তবে আপাতত ওভারঅল আমরা যে 6টি দফাতে যা চিত্র দেখেছি, আর একটি দফা যেটা বাকি রয়েছে আগামীকাল, অর্থাৎ সপ্তম দফা 2024 লোকসভা নির্বাচনের আমাদের এই বাংলায় যে 9টি কেন্দ্র বাকি রয়েছে, ডায়মন্ড হারবার তার মধ্যে কিন্তু অন্যতম হেভিওয়েট কেন্দ্র। কারণটা আর বলে দিতে হয় না, কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য এই আসন থেকে প্রার্থী হয়েছে, তাই এবার তার হ্যাট্রিক করার যে একটা সুযোগ। অন্যদিকে ভূমিপুত্র অভিজিৎ দাস, তাকে এই কেন্দ্রে 10 বছর পর আবারও প্রার্থী করেছে বিজেপি, কিন্তু আরএসএস ঘনিষ্ঠ বিজেপির জেলা সাংগঠনিক যে দায়িত্ব তিনি সামলেছেন, বিভিন্ন সময় কিন্তু চর্চায় এসেছেন তার কনফিডেন্সের জন্য, তাই সেই ববি দাস বলে যিনি এলাকায় পরিচিত, তাকে এই জায়গায় আবারও বিজেপি 10 বছর পর একটা ভরসা করেছে। যদিও 19শে এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল প্রথম দফা, 16ই এপ্রিল শেষ বেলায় তার নাম ঘোষণা হয়েছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী হিসাবে। আর আছে কে বামফ্রন্টের প্রতিকূল, তাই একটা হাওয়া এই মহলে যে এটা একটা ত্রিমুখী লড়াই। কিন্তু পরিষ্কার যে ছবি উঠে আসছে, তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এখানে তিনি দাবি করেছেন যে 4 লাখেরও বেশি ভোটে তিনি এই আসন থেকে এবার জয়ী হবেন। তাই দেখার বিষয় যে আগামীকাল যারা ভোট দিতে আসছেন তারা কিভাবে এবং কতটা উদ্যমের সঙ্গে ভোটটা দেন, কারণ আকাশের মুখ ভার উপকূলবর্তী এলাকা, ঝোড়ো হাওয়া তো সেরকম নেই, কিন্তু বৃষ্টি অনবরত হয়ে চলেছে। তাই ভোট চিত্রটা, ভোটের দিন কেমন থাকবে এই আবহাওয়ার মধ্যে সেটা দেখার বিষয়। কিন্তু প্রত্যেক দিন এই কেন্দ্রে থেকে যে চিত্র আমাদের অপর প্রতিনিধি দেখতে পায়, সে আমার সঙ্গে রয়েছে। জয়দীপকে আমি আসতে বলবো। জয়দীপ, তুমি এখানকার ছেলে এবং এখানের অবস্থাটা দেখেছো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা হ্যাট্রিকের কথা এবার হচ্ছে, কিন্তু এই যে অভিজিৎ ববি দাস 2014 তিনি লাস্ট দাঁড়িয়েছিলেন, তারপর আবার 10 বছর পর, মানে যে প্রতিদ্বন্দ্বীকে বিজেপি বেছে নিয়েছে আরএসএস ঘনিষ্ঠ, সেই প্রতিদ্বন্দ্বী নাম ঘোষণা করতে ভোটের শুরু 3 দিন আগে তার ঘোষণা করতে হলো। তাই ডায়মন্ড হারবারের জমি কি বলছে, জমি শক্ত কার্য? দেখো, প্রথম থেকে যেটা বলা, 14 সালে অভিজিৎ দাস ববি দাঁড়িয়েছিল, তখনও তিনি কিন্তু লড়াই দিয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু জিতেছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি দুবারে জিতেছে, এবারে তার হ্যাট্রিকের চান্স রয়েছে। প্রচারের দিক থেকে যদি তুমি বলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচার করেছেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার প্রত্যেকটি জায়গায়, কখনো সভা করেছেন, কখনো রোড শো করেছেন, প্রত্যেকটি জায়গায় করেছেন। কিন্তু সেই যেহেতু তৃণমূলের প্রার্থী ঘোষণা আগে হয়েছিল, কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা অনেক পরে হওয়াতে তিনি দেরি করে শুরু করেছিল অভিজিৎ দাস। কিন্তু অভিজিৎ দাসের যে কথা, তিনি দেরি করে শুরু করলেও তিনি যে সমস্ত সাংগঠনিক সেই সময় যখন প্রার্থী ঘোষণা হয়নি সংগঠন তাদের তৈরি রয়েছে, সেই সংগঠন অনুযায়ী কাজ হবে এবং যেটুকু সময় তিনি পেয়েছেন প্রচারে সেইটুকু কিন্তু যথেষ্টই লড়াই দেবেন সেটা আশা। কিন্তু জমির জায়গা ডায়মন্ড হারবারের বিধানসভায় তুমি যদি বলো যে বিরোধীদের প্রচারে কিন্তু খুব একটা দেখা যায়নি, কিন্তু সেখানে সেই তুলনায় শাসক দলের প্রচার লাস্ট দিন পর্যন্ত হয়েছে এবং সেখানে তবুও কিন্তু শাসক দল আশা করছে যে জিতবেন, তো অবশ্যই বিজেপিও আশা করছে যে তারা লড়াই দেবে। এবারে ফলাফলের দিকেই তো নজর দেওয়া হবে। কিন্তু এখানে আজকের সেই যে প্রস্তুতির শেষ দিন, রাত থেকেই বৃষ্টি হচ্ছে, তুমি বৃষ্টির কথা বললে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ভোটকর্মীরা এসছে এবং যথেষ্ট পরিমাণে এসছে। আমরা সকাল থেকে যে কজনের সঙ্গে কথা বলেছি ভোটকর্মীদের সঙ্গে, প্রত্যেকেই বলছে যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় যে বৃষ্টি উপেক্ষা করে ভোটকর্মীরা এখানে ভিড় জমিয়েছেন, তারা ভোট সামগ্রী নিতে এসেছেন। তাই মানুষ যারা ভোট দান করতে আসবেন তাদের মধ্যে কিন্তু এটা একটা অনুপ্রেরণা দেওয়ার মতো বিষয় এবং তারা অবশ্যই উৎসাহী হওয়া উচিত যে প্রত্যেকে এই আবহাওয়াকে উপেক্ষা করেও ভোটটা দিতে বাড়ি থেকে নিশ্চয়ই বেরোবেন। একদমই সুচন্দ্রিমা, তুমি ঠিক যেমনটা জানালে বৃষ্টি উপেক্ষা করেই ভোট কর্মীরা তারা কিন্তু ডিসিআরসিতে উপস্থিত হয়েছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আরো বারোতে এখন সময় একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভোটের আগের দিন বোমা আতঙ্ক খড়দহ মাঠপাড়া অঞ্চলে, ঘটনাস্থলে রহরা থানার পুলিশ। খড়দহ 6 নম্বর ওয়ার্ড অঞ্চলে বিজেপির বুথ প্রেসিডেন্ট পিন্টু পালের বাড়ির দরজার সামনে সাদা থানের উপরে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা একটি বস্তু দেখেই আতঙ্ক ছড়ায় পরিবারের মধ্যে। ভোটের আগের দিন এই ঘটনাকে শাসক দলের হুমকি বলেই মনে করছে বিজেপি কর্মীরা, পরিবারের লোকেরা। তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদারের। ঘটনাস্থলে ইতিমধ্যেই রহরা থানার পুলিশ এবং আগামীকাল দমদম লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, তারই আগে খড়দহে বিজেপির যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ভোটের আগের দিন খড়দহে বোমা আতঙ্ক, কি জানা যাচ্ছে, কি অভিযোগ স্থানীয়দের? দেখো, স্থানীয় যারা বিজেপি কর্মীরা আজকে সকালবেলা ভোর 6টা নাগাদ যখন পিন্টু পাল বুথ প্রেসিডেন্ট খড়দহ মাঠপাড়া অঞ্চলে তিনি যখন ঘরের বাইরে বেরান, ঠিক তার ঘরের একদম সম্মুখ প্রান্তের দরজার ঠিক পাশেই রাখা ছিল একটি সাদা থান, তার উপরে কালো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা একটি বস্তু, যেটিকে প্রাথমিকভাবে তিনি আইডেন্টিফাই করেন যে এটি বোমা। তারপরেই কিন্তু তিনি সমস্ত এলাকার আশেপাশের লোকজনদের খবর দেয় এবং তারপরে তিনি খবর দেন রহরা থানার পুলিশকে। ঘটনাস্থলে যখন রহরা থানার পুলিশ আসে সেই সময় কিন্তু গোটা এলাকা তারা খতিয়ে দেখে এবং তার পাশাপাশি রহরা থানার পুলিশ তদন্ত করে জানতে পারে যে এটি বোমা নয়, বোমার মতো দেখতে একটি বস্তু। ফলত বিজেপি কর্মীরা এবং যারা ওইখানে এসেছিলেন সেই সময় স্থানীয়রা, তারা স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। তো বর্তমানে সেটা তো রয়েছে এবং তার পাশাপাশি তারা যে অভিযোগ করছে যে ভোটের আগে, বিজেপি কর্মীরা যে অভিযোগ করছে ভোটের আগে এই ধরনের বোমা আতঙ্ক দেখে শাসক দল হুমকি দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি শাসক দলের যিনি তৃণমূল কংগ্রেসের নেতা এবং খড়দহের ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদার, তিনিও বললেন যে বিজেপির নিজেদের কর্মীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, অর্থাৎ টাকা লেনাদেনা নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, সেই অন্তর্দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সেই ঘটনার দায় চাপাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরে। তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত নয়। একদমই ধন্যবাদ জানাবো, জয়ন্ত মজুমদার ছিলেন ফোন লাইনে। বিজেপির বুথ প্রেসিডেন্টের বাড়ির সামনে বোমা উদ্ধার, ঘটনাস্থলে রহরা থানার পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র হাওড়ার বাল্টিকুড়ি। তৃণমূল কর্মীকে রিভলভার ঠেকানো হয়, অন্যদিকে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ সামনে আসছে। আহত ওই তৃণমূল কর্মী বেসরকারি হাসপাতালে ভর্তি এবং যাকে মারা হয়েছে সেও তৃণমূল, যারা মেরেছে তারাও তৃণমূল অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে এবং তৃণমূল কর্মীকে মাথায় রিভলভার ঠেকিয়ে
অভিযোগ সামনে আসছে। মাথায় রিভলভার ঠেকিয়ে অন্যদিকে আগ্নেয়াস্ত্র ভোজালি দিয়ে কোপানো হয়েছে, এমনই অভিযোগ সামনে আসছে। হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়ার বাল্টিকুড়িতে একজন আহত হয়েছে, রিভলভার ঠেকানো হয়েছে, অন্যদিকে ভোজালি দিয়ে তাকে কোপানো হয়েছে, এমন অভিযোগ সামনে আসছে। খবর এটা বলা যেতে পারে গতকাল রাত্রিরে এই ঘটনা ঘটেছে। একজন তৃণমূল কর্মী আরেকজন তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শিবপুরের বিভিন্ন জায়গায় তোলাবাজি, জমি দখল, কারখানা থেকে জোর করে টাকা, এই বিভিন্ন ঘটনা ঘটছিল এবং বারবার স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা অভিযোগ জানাচ্ছিল, থানায় কোনো ব্যবস্থা নিচ্ছিল না। আপর গোষ্ঠী অর্থাৎ বিধায়কের ঘনিষ্ঠ যারা রয়েছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, তারা এই কাণ্ড ঘটাচ্ছে। বিভিন্ন জায়গায় তোলাবাজি করা থেকে শুরু করে ভয় দেখানো। গতকালকে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, শরীরে তার 3-4 জায়গায় আহত কেটে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত অবস্থায় তিনি কোনো রকম প্রাণপণে ওখান থেকে ছুটে পালা। আশেপাশের মানুষজন তাকে নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আর বাধা দিয়ে ধরতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়। পুলিশের কাছে তারা দাবি জানাচ্ছে এই দুষ্কৃতীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে তারা রাস্তা অবরোধ করেছিল গতকাল রাত্রে, থানা ঘেরাও করেছিল দাসনগর থানার। এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেল। গতকাল রণক্ষেত্র তৈরি হলো বাল্টিকুড়িতে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার বাল্টিকুড়িতে একজন আহত, রিভলভার ঠেকানো হয়, অন্যদিকে ভোজালি দিয়ে তাকে কোপানোর অভিযোগ সামনে এসেছে। আরো বারোতে এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলায় ধ্যানস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ৪৫ ঘন্টা তিনি ধ্যান করবেন এমনটাই জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শেষ হতেই ধ্যানমগ্ন হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পর্যন্ত ধ্যান করবেন তিনি। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছেন যে এই প্রধানমন্ত্রীর ধ্যান এটা বিজেপির কাছে ভোট প্রচারের একটি নতুন কৌশল। অন্যদিকে কংগ্রেস তারা কমিশনের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই ধ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন। ফোন নিয়ে কেন ধ্যান, এরকম প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রচার পর্ব মিটতেই আধ্যাত্মিক কর্মসূচি প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবারই তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে বসেন তিনি এবং একটানা ৪৫ ঘন্টা ধরেই তিনি ধ্যান করবেন এবং ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলায় ধ্যানস্থ নরেন্দ্র মোদী, শনিবার পর্যন্ত ধ্যান করবেন তিনি। এই নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কংগ্রেস তারা কমিশনের কাছে ইতিমধ্যেই নালিশ জানিয়েছে এবং যে প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের তরফে, ক্যামেরা নিয়ে কেন ধ্যানস্থ হয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের তরফে। আর এই নিয়ে বিরোধীরা ঠিক কি বলছেন, তৃণমূল নেতা কৃষাণু মিত্র, অন্যদিকে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, পাশাপাশি কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়, তাদের কি প্রতিক্রিয়া পরপর শোনাবো। প্রধানমন্ত্রী 10 বছর কার্যকালে ডাহা ফেল করে এখন ধ্যানে বসছেন, তাও আবার মিডিয়াকে নিয়ে। ওই নাটক উনি কেদারনাথেও করেছিলেন। তো মানুষ এখন ধরে ফেলেছে, মানুষ এখন এই বিষয়গুলো সরাসরি ধরে ফেলেছে এবং একটা পকেটে মিডিয়ার একাংশ আর অন্য পকেটে বিচার ব্যবস্থার একটা অংশকে নিয়ে এই সব রাজনীতি করা মানুষের চোখে আর নতুন করে ধুলো দেওয়া। প্রধানমন্ত্রী একটা জায়গায় ধ্যানে বসেছেন মানে ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া সেটাকে কভার করবে। এই অ্যাডভান্টেজটা প্রধানমন্ত্রী চান। যেমন হিটলার চাইতেন তার ছাড়া আর কারো প্রচার হবে না রেডিওতে, টেলিভিশনে, ঠিক তেমন প্রধানমন্ত্রী চান তিনি সব সময় ভিজিবল থাকবেন, দৃশ্যমান থাকবেন গোটা ভারতবর্ষের মানুষের কাছে। এখন ইলেকশন আইন অনুযায়ী গতকাল সন্ধ্যে 6টায় নির্বাচনী প্রচার শেষ হয়ে গেছে।
তাহলে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রীর অস্তিত্ব অবস্থিতি জানান দেওয়ার বিকল্প কি? কোনো একটা গিমিক তৈরি করা। সেই গিমিক হচ্ছে বিবেকানন্দ ডাকে দিয়ে ধ্যান করা। প্রধানমন্ত্রী সমস্ত রকম উপায় যেটা নির্বাচন কমিশনের বিধি সেটাকে ভাঙছেন, এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করে ভারতবর্ষের সংবিধানকে মানছেন না, নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। একজন প্রধানমন্ত্রী মুখ্য প্রচারক, তিনি বিজেপির, তিনি ধ্যান করবেন গিয়ে বসে সংগোপনে তার বাড়িতে করুন, কিন্তু এ তো মিডিয়া অ্যাট্রাকশন করে সেটা প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করছেন, এছাড়া আর কি। এটা তো সম্পূর্ণ গড়িত কাজ, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছেন। আপনাদের শোনালাম এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা তারা ঠিক কি বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন যে কেন ধ্যানের সময় ফোন নিয়ে প্রধানমন্ত্রী থাকবেন। অন্যদিকে নিউজ এজেন্সিতে তার ধ্যানের ছবি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে। শনিবার পর্যন্ত ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সরব বিরোধীরা। এবং নির্বাচন চলাকালীন দেশের যে নির্বাচন বিধি অর্থাৎ নির্বাচন কমিশনের আইন, সেই আইন লঙ্ঘন করেছেন, সেই বিধি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু বিরোধীদের তরফে যে অভিযোগ। এবং সেই অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনে কংগ্রেসের তরফে যেরকম নালিশ জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেরকম প্রশ্ন তুলেছেন যে কেন ক্যামেরা নিয়ে ধ্যানমগ্ন হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই প্রশ্নও তুলেছেন মমতা। লোকসভা নির্বাচনের প্রচার পর্ব মিটতেই আধ্যাত্মিক কর্মসূচি প্রধানমন্ত্রীর, এবং যে ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে গেরুয়া বসনে বিবেকানন্দের মূর্তির সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধ্যান করছেন। কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলায় ধ্যানে নরেন্দ্র মোদী। শনিবার পর্যন্ত তার এই ধ্যান জারি থাকবে। অন্যদিকে বিরোধীরা তারা কিন্তু এই প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে বারংবার কটাক্ষ করছেন। নির্বাচনী প্রচারের একটি অঙ্গ এই প্রধানমন্ত্রীর ধ্যান, এমনই কিন্তু বলছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে যে কেন ধ্যান করার সময় মোবাইল নেওয়া হবে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, তৃণমূলের তরফে যে অভিযোগ ক্যামেরা নিয়ে কেন প্রধানমন্ত্রী ধ্যান করছেন, অন্যদিকে কংগ্রেসের তরফেও নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। বিরোধীদের একটা অভিযোগ যে কোথাও গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন প্রধানমন্ত্রী। কি বলবেন এই মন্তব্যকে আপনি? যখন বুঝতে পারছে বিরোধীরা যে আর কোনো আশার আলো নেই, তখন এখন যে কোনো জিনিস নিয়ে ওরা চিৎকার শুরু করেছে, ধ্যান নিয়ে চিৎকার শুরু করেছে। মমতা ব্যানার্জি যখন আপনার রোজা রাখার জন্য নামাজ পড়ার নাটক করে, তখন তো আমরা এই নিয়ে কিছু বলি না। আসল বিষয়টা হচ্ছে যে 2014 সালে মহারাষ্ট্রে উনি ধ্যান করেছিলেন এই দিনে, এবং তারপরে গত বছর 2019-এ উনি কেদারনাথে ধ্যান করেছিলেন। এবার 24-এ উনি বিবেকানন্দ শিলাতে গিয়েছেন কন্যাকুমারী কাছে। তো আগের যে দুবার ধ্যান করলো, তখন তো আমি কাউকে কোনো প্রশ্ন বলতে শুনিনি, তখন তো বিরোধীরা এই কথা বলেনি। ছবি তো তখনও বেরিয়েছে, তখনও ছবি প্রকাশ হয়েছে। অতএব নরেন্দ্র মোদীর বিষয় হচ্ছে উনি কাজের লোক, উনি কাজ ছাড়া কর্ম ছাড়া থাকতে পারেন না, এবং আধ্যাত্মিক জগতের লোক। সেই কারণে আধ্যাত্মিক শক্তি নিয়েই দেশ সেবা করবার যে ব্রত নিয়ে উনি এগোচ্ছেন, যার জন্যই 10 বছরে বিশ্বের মাঝে ভারতের একটা নতুন একটা পরিচয় চলে এসছে। সেই জন্য আমি মনে করি যে ওরা ওদের দৈন্যতাই প্রকাশ করতে এইভাবে। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে। কন্যাকুমারীতে মোদী, তিরুপতিতে অমিত শাহ, বালাজির মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্দিরে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন অমিত শাহ। অমিত শাহর সঙ্গে ছিলেন মন্দিরে তার স্ত্রী সোনাল শাহ। লোকসভা ভোটের প্রচার পর্ব মিটতেই গতকালই কন্যাকুমারী উদ্দেশ্যে রওনা দিয়েছেন যেরকম প্রধানমন্ত্রী, এবং আজ থেকে তিনি ধ্যান করছেন। আগামী 45 ঘন্টা তিনি ধ্যান করবেন। অন্যদিকে অমিত শাহ তিনি সস্ত্রীক তিরুপতি মন্দিরে পুজো দিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বালাজির মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কন্যাকুমারীতে রয়েছেন, অন্যদিকে কিন্তু অমিত শাহ তিনি বালাজির মন্দিরে পুজো দিচ্ছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পুজো দিচ্ছেন মন্দিরে। সাষ্টাঙ্গের প্রণাম শাহের সঙ্গে ছিলেন তার স্ত্রী সোনাল শাহ। আগামীকাল শেষ দফার নির্বাচন। শেষ দফার আগে বৃষ্টিতে জলমগ্ন বুথ চত্বর। নামখানায় ভোট গ্রহণ কেন্দ্রে জল। নামখানার ভোট গ্রহণ কেন্দ্রে জল থই থই বুথ। শেষ দফার আগে বৃষ্টিতে জলমগ্ন বুথ চত্বর। নামখানার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আগামীকাল শেষ দফার নির্বাচন, সপ্তম দফার নির্বাচন রয়েছে। রাজ্যের 9 কেন্দ্রে নির্বাচন, আর এই মুহূর্তে নামখানার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলমগ্ন বুথ চত্বর, ভোট গ্রহণ কেন্দ্রে চত্বরে জল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নামখানা থেকে কোয়েল মণ্ডল। কোয়েল, নামখানার যে ভোট গ্রহণ কেন্দ্রেও যে ছবি তুলে ধরছি আমরা দর্শকদের সামনে, সেখানে একেবারে জল থই থই। প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? যেভাবে জল জমেছে, সাধারণ মানুষজন তারা কিভাবে আসবেন? বুথ কর্মীরাই বা তারা কিভাবে থাকবেন সেখানে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো, রাত পোহালেই কিন্তু একেবারে রাজ্যের 9টি কেন্দ্রে ভোট রয়েছে এবং এই জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার 4টি কেন্দ্রে ভোট রয়েছে। আর এই রাত পোহালেই ভোট, আর তার আগেই কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিপাতের জেরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানা, সাগর, পাথর প্রতিমা একাধিক জায়গায় একাধিক বুথ অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র সেগুলো জলমগ্ন হয়ে পড়েছে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানা ব্লক, সেই নামখানা ব্লকেরই নামখানা নারায়ণ বিদ্যা মন্দির অর্থাৎ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 256 নম্বর বুথের যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই কেন্দ্রে একটুখানি দেখানোর চেষ্টা করব। এই যে নামখানা নারায়ণ বিদ্যা মন্দির অর্থাৎ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 256 নম্বর বুথের যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু টানা বৃষ্টিপাতের জেরে একেবারে জল থই থই করছে অর্থাৎ জলমগ্ন হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই যে ভোট গ্রহণ কেন্দ্র, একেবারে যেই জায়গাটাতে ভোট নেওয়া হবে, যে স্কুলের যে ঘরটাতে ভোট নেওয়া হবে, সেখানে কিন্তু মানুষজন যে জায়গায় ভোটদাতারা ভোট দেওয়ার জন্য দাঁড়াবেন, সেই জায়গাটা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। যদিও বা আমরা কথা বলেছিলাম নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে, তিনি যেমনটা বলেছেন নামখানা ব্লকের যে বুথগুলো জলমগ্ন হয়ে পড়ছে সেখানে স্টেশন অফিসার রয়েছে, তাদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে যাতে এই জল বের করে দেওয়া যায় সেই দিকে নজর থাকছে প্রশাসনের। অন্যদিকে ইতিমধ্যে এই যে জলমগ্ন বুথগুলো রয়েছে সেখানে কিন্তু যে সমস্ত ভোট কর্মীরা রয়েছে তারা কিভাবে আসবে, তারা কিভাবে থাকবে, সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে। অন্যদিকে কিন্তু প্রশাসনের তরফে স্কুল চত্বরের চারিদিকে যেখানে জল জমে রয়েছে সেখানে ড্রেন করে কিন্তু জলগুলো বের করার চেষ্টা করা হচ্ছে। তবে এক কথা বলা যেতেই পারে, রাত পোহালে ভোট, আর তার আগেই কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিপাতের জেরে একাধিক ভোট কেন্দ্র জলমগ্ন হয়েছে। আর এই বৃষ্টি ভোটের মুখে শেষ দফা নির্বাচনের ঠিক আগের দিন এই যে টানা বৃষ্টিপাত, এটা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা বাড়াচ্ছে ভোট গ্রহণের ক্ষেত্রে কিংবা প্রশাসনের ক্ষেত্রে। বুথ চত্বরে একেবারে জলে থই থই। ধন্যবাদ জানাবো কোয়েল মণ্ডল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন নামখানা থেকে। এক রাতের বৃষ্টিতেই হাসপাতালে জল থই থই। ঘাটাল মহকুমা হাসপাতালের ঘটনা, দুর্ভোগের চিকিৎসক থেকে শুরু করে রোগীর আত্মীয়রা। ঘাটাল মহকুমা হাসপাতালে ঠিক এই ছবি ধরা পড়ল। জেলার যেরকম বৃষ্টিপাত শুরু হয়েছে শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে, এবার এক রাতের বৃষ্টিতেই হাসপাতালে রীতিমতো জল থই থই অবস্থা এবং রোগীর পরিবারকে কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। হাঁটু অবধি জল ঠেঙিয়ে কিন্তু হাসপাতালে পরিষেবা নিতে হচ্ছে রোগীদের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো দুর্ভোগের শিকার হয়েছেন রোগী থেকে রোগীর পরিবার এবং চিকিৎসকরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘাটাল মহকুমা হাসপাতালে ঠিক এই ছবি ধরা পড়ল। এক রাতের বৃষ্টিতে হাঁটু সমান জল, আর সেখান দিয়ে কিন্তু রোগী তার পরিষেবা নিতে হচ্ছে সেই জল পেরিয়েই। একদমই ভাষ্যতে তুমি ঠিক যেমনটা বললে, ঘাটাল মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে সেখানেও জল জমে রয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এক রাতের বৃষ্টিতে হাসপাতালে জল থই থই পরিস্থিতি, সমস্যার মুখে পড়েছে চিকিৎসক থেকে রোগীর কর্মীরা। আরো বারোতে এখন সময় আরো একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
দেশের পাশাপাশি আগামীকাল এ রাজ্যেরও 9টি লোকসভা কেন্দ্রে ভোট। জেলার পাশাপাশি শহরেও বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলোতে সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়েছে। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো গড়িয়ার দিকে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের ডিসিআরসি থেকে। শাশ্বতী, আগামীকাল 9 কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে, আর এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে ডিসিআরসি গুলোতে চরম ব্যস্ততা চোখে পড়ছে সকাল থেকে। এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ? অনন্যা এবং ভাস্বতী, আমরা একেবারে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের শেষ পর্বে এসে দাঁড়িয়ে রয়েছি এবং আমি এই মুহূর্তে রয়েছি দীনবন্ধু অ্যান্ড্রয়েড কলেজ, যেখানে যাদবপুর বিধানসভার যে সমস্ত পোলিং সেন্টারগুলো রয়েছে তার যে ডিসিআরসি সেখানে রয়েছে। এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মোট পোলিং স্টেশন প্রায় 2120টি এবং যেখানে ভোটার সংখ্যা 20,33,525 জন। চরম ব্যস্ততার ছবি এই মুহূর্তে ধরা পড়ছে ডিসিআরসি কাউন্টারে, কারণ একেবারেই রাত পোহালেই সপ্তম দফার লোকসভা নির্বাচন এবং সেখানে কলকাতার সংলগ্ন সমস্ত জায়গায় যেরকম চরম ব্যস্ততা, সেই ছবি এই মুহূর্তে রয়েছে গড়িয়ার অ্যান্ড্রয়েড কলেজও। এখানে ভোটকর্মীরা তাদের যে পোলিং সেন্টার রয়েছে তার নিজস্ব যে টিম রয়েছে সেই টিমের সঙ্গে নিজেদের যে ডকুমেন্টস বলো বা ভিভিপ্যাট এবং যে সমস্ত পোলিং মেশিন সেই সমস্তগুলো কালেক্ট করছেন এবং তাদের যে নিজস্ব কাজ সেগুলো গুছিয়ে নিয়েছেন। একটু কথা বলবো, কি বলবেন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং রাত পোহালেই কালকের নির্বাচন, কতটা ব্যস্ততা? ব্যস্ততা তো নর্মাল থাকবেই, স্বাভাবিক, আর তো বিশেষ এটা প্রতি বছর এরকমই হয়, এরকমই চলে আর কি, এরকম কোনো নেই, ব্যস্ততা থাকবেই। একেবারে এবছর নির্বাচন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ যাচ্ছে, সেখান থেকে নিশ্চিন্ত এখনো বলা যায় না, কারণ এখন আমাদের টার্ম আসেনি, এই ব্যাপারে নিশ্চিন্ত বলা যায় না, দেখা যাক কি হয়। কেমন লাগছে? ভালোই লাগছে, আমরা মোটামুটি কাজটা করতে খুব এনজয় করি, প্রতি বছরই করি। হ্যাঁ, ভালোই লাগছে আমাদের কাজটা করতে। তবে পুলিশ স্টেশনে যাই, সেখানকার কন্ডিশন কেমন হয় দেখি, আশা করি ভালো হবে। এবছর প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, কলকাতা পুলিশের আন্ডারে যেহেতু এই সেকশন, তার জন্য এখানে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশও মোতায়েন থাকবে। কতটা নিরাপদ মনে হচ্ছে? এই ভোটগুলো সাধারণত নিরাপদই হয়, যেহেতু সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কারণে আমরা খুবই সিকিউর ফিল করি। এই পঞ্চায়েত ভোট বা মিউনিসিপ্যাল ভোট এইগুলো হচ্ছে আমরা এই ভোটগুলো খুবই সিকিউর ফিল করি। বিধানসভা লোকসভা যেহেতু সেন্ট্রাল ফোর্স থাকে, সেহেতু আমরা সবাই খুবই সিকিউর ফিল করি। আগের অভিজ্ঞতা থেকে বলা যায় এটা, ঠিক আছে, কালকে কি হবে বলা যায় না। দেখো, যেমনটা ওনারা বললেন যে প্রত্যেক বছরই এই কাজে তারা অংশগ্রহণ করে থাকেন এবং কোথাও গিয়ে একটা ঝামেলার ছবি যেরকম বাংলার এই নির্বাচনকে ঘিরে চোখে পড়ে, সেরকম ভাবে কিন্তু এবছর এখনো পর্যন্ত যে কটা নির্বাচন হয়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেই অর্থে বড় কোনো নির্বাচনের মধ্যে কোনো গন্ডগোল ঘটেনি এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে সপ্তম দফার এই নির্বাচনও নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যাবে। সেখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ছবিটা তোমাকে আরেকবার দেখাবতে বলবো আমি আনন্দদাকে, কারণ এই মুহূর্তে একেবারে চরম ব্যস্ততা, প্রত্যেকে নিজেদের কাউন্টার থেকে তাদের যে সমস্ত যন্ত্রাংশ এবং যাবতীয় যে কাগজপত্র সেগুলো গ্রহণ করছে। এবং এই যাদবপুরের মোট যেরকম তোমায় বললাম ভোট গ্রহণ কেন্দ্র প্রায় 2120টি, তার সঙ্গে সঙ্গে স্পর্শকাতর কেন্দ্র রয়েছে 323টির কাছাকাছি এবং প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে, কারণ ভাঙড়ের মতন গুরুত্বপূর্ণ বিধানসভা এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানে সব থেকে বেশি একেবারে বলা যায় যে অশান্তির ছবি ধরা পড়ে সবসময়, সেখান থেকে শান্তিপূর্ণ নির্বাচন করতে সম্পূর্ণভাবে প্রস্তুত নির্বাচন কমিশন এবং তাদের প্রস্তুতি চোখে পড়ছে। বাইরে যেরকমভাবে পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন পোলিং স্টেশনে ইতিমধ্যেই পৌঁছে গেছেন, সেই অনুযায়ী ডিসিআরসিতেও ব্যস্ততা একেবারে শেষ মুহূর্তে। একদমই শাশ্বতী, তুমি ঠিক যেমনটা জানালে যে ভোট কর্মীরা তারা ব্যস্ত রয়েছে এই মুহূর্তে, তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা দেবে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন গড়িয়া থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। পাশাপাশি এবার যে খবরে নজর রাখবো, গতকাল রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রংরুম চত্বর, কয়েকজন যুবক ওয়াকি টকি নিয়ে সেখানে ঘুরছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। যুবকদের ঘিরে বিক্ষোভ, বিজেপি কর্মীদের ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। কোলাঘাটের কেটিপিপি স্কুলের ঘটনা, ইভিএম বদলাতে তৃণমূল ও আইপিকের ছেলেরা এসেছিল, অভিযোগ করছে পদ্ম শিবির। এমনই অভিযোগ পদ্ম শিবিরের। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঘটনাস্থলে যান এবং পরিদর্শন করেন। কি বলেছেন তিনি শোনাবো। ওই হচ্ছে ব্যাপার। স্যার কি মনে করছেন, কি কারণে আসছে, কি মনে করছেন? এটাকে ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গন্ডগোল কোনো রকম শুনলাম তো আর্মস ছিল, যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? হাইপ্যাকের ছেলেরাই ছিল বলে শোনা যাচ্ছে। সবাই বহিরাগত। 3টে গাড়ির নম্বর আমরা পেয়েছি, তিনটে গাড়ির নাম্বার আমরা পেয়েছি, সেই 3টে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি। এবার আপনাদের শোনাবো স্থানীয় বিজেপি কর্মীরা কি অভিযোগ করছেন। একেবারে স্ট্রংরুমের ভিতরে যারা সিআইএসএফ এর জওয়ানরা তারা যেভাবে আঁটো-সাঁটোভাবে যেভাবে তারা নিশ্চিদ্র প্রহরীর ন্যায় তারা যেভাবে ওখানে পাহারা দান করছেন, তাতে তৃণমূল কংগ্রেস এবং তাদের শ্রেষ্ঠ আইপ্যাক তারা সকলেই দিশেহারা। তারা ইভিএম মেশিন লুট করবার জন্য চক্রান্ত করছিলেন। তার ফলস্বরূপ যখন তারা ভিতরে অংশে কিছু করতে পারছেন না, তখন ওই স্ট্রংরুমের পিছনে থেকে থাকা মেশনা গ্রামে ওই এলাকায় গিয়ে তৃণমূলের শ্রেষ্ঠ আইপ্যাকের 2টো প্রাইভেট গাড়ি এবং একটি মোটরসাইকেল, যেখানে একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা গাড়ি নিয়ে গিয়েছিলেন, লোকজন নিয়ে গিয়েছিলেন, দিয়ে পিস্তল দেখিয়ে বন্দুক দেখিয়ে এলাকার মানুষজনদের মধ্যে ভীতি সন্ত্রাস। পাল্টা তৃণমূলের কি বক্তব্য শোনাবো। যত দিন যাচ্ছে, যত ভোট গণনা এগিয়ে আসছে, তারা বাংলা জুড়ে প্রত্যেকটা কেন্দ্রেই বিজেপি তাদের অন্তর্নিহিত রিপোর্ট পাচ্ছে, তারা বুঝতে পারছে তাদের মানুষ তাদের সঙ্গে নেই, জনগণ তাদের সঙ্গে নেই, পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং তাদের হার নিশ্চিত বুঝে। এবং বিশেষ করে তমলুক লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, যেদিন থেকে বলেছে নারী জাতিকে মাতৃশক্তিকে অপমান করেছে মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর যে তার রেট কত, সেদিন থেকে তিনি বুঝে গিয়েছেন এই তমলুক লোকসভার আসন তাকে কেউ উপহার দিবে না, উপহার দিবে দেবাংশু ভট্টাচার্যকে। তাই ভুলভাল বকে প্রচার করে মিডিয়ার প্রচারে আসতে চাচ্ছে আর গণনার আগে সবাইকে উত্তেজিত করার চেষ্টা করছে। এছাড়া বিজেপির আর কোনো প্রয়াস নেই। আরো আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7 দিন।